নমস্কার। ন্যাশনাল হেরাল্ড মামলা ইস্যুতে গোটা দেশের সঙ্গে রাজ্যেও রাজনৈতিক উত্তাপ অনেকটাই বাড়িয়ে দিয়েছে কংগ্রেস এবং বিজেপি। আগরতলা সহ রাজ্যের একাধিক জায়গায় কংগ্রেস প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করেছে। কংগ্রেসের মূল বক্তব্যের অংশবিশেষ এরকম যে এই সময়ের মধ্যে গোটা দেশে যে ইস্যুগুলো কংগ্রেস তুলেছে বা যে ইস্যুতে কংগ্রেস আন্দোলন করছে, গোটা দেশের মানুষের মধ্যে সেই বিষয়গুলো উত্থাপন করেছে এবং সেগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তাতে করে বড় অস্বস্তিতে পড়েছে শাসক বিজেপি। এবং এই বক্তব্য তারা বরাবরই রাখছেন এবং বিজেপির বিরুদ্ধে যে অভিযোগ তারা তুলেছেন সেই অভিযোগগুলো নিয়ে গেছেন জনতার কাছে, নিয়ে যাচ্ছেন জনতার কাছে এবং নিয়ে যাবেন জনতার কাছে। সে কারণে বিজেপি প্রধান শত্রু হিসাবে, রাজনৈতিকভাবে প্রধান শত্রু হিসাবে কংগ্রেসকে এই সময়ের মধ্যে কোনোভাবেই কংগ্রেস শক্তিশালী হোক, মানুষের কাছে পৌঁছে যাক, তাতে তারা চায় না। এবং তাদের বড় অস্বস্তির কারণ এই সময়ের মধ্যে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী। তাদের রাজনৈতিক পারফরমেন্স, অর্থাৎ রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী সহ গোটা টিমের রাজনৈতিক পারফরমেন্সে বিজেপি এই সময়ের মধ্যে বড় আতঙ্কে আছে বলে কংগ্রেস শিবিরের দাবি। সেই দিক থেকে এই মামলার প্রেক্ষিতে কংগ্রেসের দুই নেতার বিরুদ্ধে, বা বলতে পারেন এই সময়ের মধ্যে কংগ্রেসের দুই হেভিওয়েট মুখের বিরুদ্ধে সেখানে রাজনৈতিক প্রতিহিংসামূলক জাতীয় একটি ইস্যুতে বলতে পারেন গোটা দেশে যেভাবে উত্তাল হয়েছে, রাজ্যে উত্তাল হয়েছে এবং রাজনৈতিক প্রতিহিংসার বলি এই দুই নেতাকে করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই মামলা এবং এই চার্জশিট ইত্যাদি বিষয়গুলো কংগ্রেস নেতৃত্ব তুলে ধরেছে। পাল্টা বিজেপিরও বক্তব্য রয়েছে। বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য ধর্মনগরে সাংবাদিক সম্মেলন করে গোটা বিষয়টি উত্থাপন করেছেন এবং এই বিষয়ে মতামত দিয়েছেন কিংবা মূল বক্তব্য দলের তরফে উপস্থাপন করেছেন। আমরা তার বক্তব্যের অংশবিশেষ অবশ্যই শুনবো আপনাদের প্রত্যেকের কাছ থেকে। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি হোক, অরাজনৈতিক ভাবনা হোক, আপনারা আপনাদের কথা বলবেন। শুরুতে অনুরোধ, কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করবেন। কোনোভাবে রাজনৈতিকভাবে বা রাজনৈতিক মন্তব্য করতে গিয়ে এমন কিছু বলবেন না যাতে কংগ্রেস, সিপিএম সহ সব দল বলবে যে এই ধরনের কথা অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত লাইভ অনুষ্ঠান। আমি শুরুতে অনুরোধ করি আপনারা প্রত্যেক দিন সহযোগিতা করেন। তারপরেও বলছি, আরও একবার বলছি, যেহেতু লাইভ অনুষ্ঠান, কোনোভাবে এমন শব্দ চয়ন করবেন না, এমন শব্দ এই অনুষ্ঠানে বলবেন না যেগুলো এই গোটা অনুষ্ঠানকে অন্যভাবে কেউ ব্যাখ্যা করার সুযোগ পান। আপনাদের প্রত্যেকের রাজনৈতিক অধিকার আছে, প্রত্যেকের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে কথা বলতে পারেন বা আপনি আপনার মতন করে একজন নাগরিক হিসাবেও মতামত দিতে পারেন। শুধু আপনার মতামতের জন্য, আপনাদের মতামতের জন্য এই অনুষ্ঠান, কোনোভাবে কাউকে ব্যক্তি আক্রমণ করার জন্য নয়। যে কোনো দল আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ, যে কোনো দলের নেতা আমাদের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ এবং আমরা মনে করি যে প্রত্যেক দল তার স্বাধীন চিন্তাধারায় কথাবার্তা বলতে পারেন এবং প্রত্যেক দল সম্পর্কে প্রত্যেকে তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কথা বলেন। আমরা সেদিক থেকে সকলকে সম্মান করি। আপনারাও সেইভাবে কথা বলবেন। এই অনুষ্ঠানে শুরুতে অনুরোধ রইল। এবং আমরা বলছি যে যেহেতু বিষয়টি একটি রাজনৈতিক ইস্যু করে, গোটা দেশেই প্রচারের আলোয় বিষয়গুলো নিয়ে গেছে, কংগ্রেস আন্দোলন করছে, রাজ্যেও কংগ্রেস আন্দোলন করেছে রাজ্যে, এবং বিজেপির তরফে যে বক্তব্য রয়েছে সেই বক্তব্য আমরা আপনাদের কাছে তুলে ধরবো বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের মাধ্যমে। আপনারা জানেন যে অতি সম্প্রতি মানে আমাদের গত 15ই এপ্রিল 2025 ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট একটি মামলা দীর্ঘদিন ধরে ওনারা ইনভেস্টিগেশন করছিলেন। গত 15ই এপ্রিল 2025-এ ওনারা বলছেন এই যে আমাদের ইডি কথা বল রাজীব গান্ধী তারা পরিবারের সিবিআই চার্জশিট দিতে বলে যে কথাটা আপনাদের মাধ্যমে আমরা শুনি, এটা রাজনৈতিক উদ্দেশ্যমূলক ভাবে এগুলো করা হয়। তার কারণ আমরা দেখি এই আসামের হেমন্ত বিশ্ব শর্মার নামে এই বিজেপির দ্বারা হেমন্ত বিশ্ব শর্মার গেইটে পোস্টার লাগাইছিল 15,000 কোটি টাকা কেলেঙ্কারি। এই যে শুভেন্দু অধিকারীর নামে পোস্টার করছিল, কে করছিল? বিজেপি। কিন্তু যখন তাদের দলে গেছে, এখন আজও কেন সিবিআই
এখন অব্দি তারা চাকাইছে না, নোটিশ করলো না। সেখানে পরিষ্কার বোঝা যায় সেগুলো রাজনৈতিক উদ্দেশ্যমূলক ভাবে। যদি কোনো ব্যক্তি কেলেঙ্কারিতে জড়িত হয়, বিজেপিতে যখন ঢুকে যায় তখন তারে আর সিবিআই কিন্তু দেখে না। তাহলে নিরপেক্ষ ভূমিকা সিবিআইও নেয় না, কারণ সিবিআই সংস্থারও সব কেন্দ্রীয় সরকারের অধীনে। তো যতদিন বিরোধী রাজনৈতিক দল আছে তাদের উঠাসা করার জন্য নরেন্দ্র মোদী, অমিত শাহ তারা এই সিবিআই ব্যবহার করিয়া তাদের বিভিন্ন দলকে, রাজনৈতিক দলের উৎসাহ করতেছে। এই করিয়া কিছুদিন কিন্তু চালানো যায় না, নিরপেক্ষ ভূমিকা করা। আর সিবিআই এরও যে সম্মান, সেই সম্মান কিন্তু ক্ষুণ্ণ হইল এই নরেন্দ্র মোদীর লেজে দইরা। আমরা মনে করি সিবিআই একটা স্বাধীন সংস্থা, তারা এই কোন রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক না হইয়া অন্তত সঠিকভাবে সমস্ত মানুষের জন্য সঠিক বিচার করে। আমরা সেই জায়গাটাই যাবো, কিন্তু এখন সেই জায়গাটা বলতে পারি না, কারণ বিচারপতিরাই পক্ষপাতী করে। যেই দেশে বিচারপতিরা পক্ষপাতী করে সেই দেশের আইন কানুন কি থাকতে পারে? তো রাজনৈতিক প্রতিহিংসা করে মানুষকে কিন্তু নরম করা যায় না। কতদিন নরম করতে পারবে? যখন জনগণ পিছনে থাকবে তখন তুমি যত রকম চক্রান্ত করে নরেন্দ্র মোদী, কিন্তু তোমার এই চক্রান্তে কোনো কাজ হইব না, কারণ তোমার 200 পার কিন্তু শেষ হয়ে গেছে, 400 পার শেষ হয়ে গেছে, 240 আইতো। সেটুকু বলবি অন্তকে আপনাদের মাধ্যমে অন্তকে হেমন্ত বিশ্ব শর্মারে এবং সুগন্ধ অধিকারী সিবিআই যাতে অবিলম্বে ডাকে। ন্যাশনাল হেরাল্ড মামলা, এই মামলার তদন্ত করছিলেন। গত 15 তারিখে তার চার্জশিট জমা করেছে। এই চার্জশিটে যারা যারা মূল অভিযুক্ত তারা হলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, শ্যাম পিত্রোদা এবং সুমন দুবে। এই 4 জনের নামে সেখানে আমাদের এই ন্যাশনাল হেরাল্ড কেস যে সম্পর্কিত ইডি যেটা 4 বছর ধরে ইনভেস্টিগেশন করছিলেন তার চার্জশিট জমা করেছেন। আজকে দুঃখ হয় যে এত বড় কংগ্রেস পার্টি, যার সর্বোচ্চ নেতা, যারা পরিবারতন্ত্রে বিশ্বাস করে, এই পরিবারের উত্থানের জন্য খালি চিন্তা ভাবনা করে, তারা দেশের জন্য কি চিন্তা ভাবনা করে? দেশের মানুষের টাকা কিভাবে নয়ছয় করতে হয়, কিভাবে তারা এই দেশকে বিপথে পরিচালিত করার প্রয়াস করছে, আজকে এই মামলায় সেটা প্রকাশিত হয়েছে। আমরা জানি যে কংগ্রেস ইতিমধ্যে আন্দোলন, সারা ভারতবর্ষে আন্দোলন করবে, তো করুক না, তাতে কি আছে? মানুষ, বাংলাতে একটা প্রবাদ রয়েছে যে ঠাকুর গড়েকে আমি তো কলা খাই না। অর্থাৎ এই যে নিজেরাই নিজেদের যে এই যে মানুষের, জনগণের টাকা আত্মসাৎ করার, তার প্রমাণ দিচ্ছে। আজকে এই ন্যাশনাল হেরাল্ড যে মামলা, সেটা কি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আমি তুলে ধরছি। আপনারা জানেন যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু 20 নভেম্বর 1937-এ একটা অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেড AJL একটা প্রতিষ্ঠানের রূপ দেয়। আর এই অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেডের কাজ হলো যে সংবাদপত্রের মাধ্যমে ভারতবাসীকে ওয়াকিবহাল করা। সেই সময় সেটা হয়েছিল এবং 3টি ভাষায় সেখানে প্রকাশিত হতো এই নিউজ পেপার। সেটা হলো, একটা হলো আপনার কোয়ামি আওয়াজ, উর্দুতে প্রকাশিত হতো, এবং ইংরেজিতে ন্যাশনাল হেরাল্ড নামে পরিচিত ছিল, এবং হিন্দিতে নবজীবন। অর্থাৎ এই 3টা সংবাদপত্র মানে মানুষের কাছে স্বাধীনতা, তাদের রূপরেখা, তাদের কথা শোনার জন্য যেই সংস্থা রূপায়িত করা হয়েছে, এই গান্ধী ফ্যামিলি, লজ্জা হয় গান্ধীকে ওনারা ব্যবহার করছেন। এই গান্ধী ফ্যামিলি, সেই সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, এরা মিলে দেশকে লুণ্ঠন করা, দেশের সম্পদকে নষ্ট করা, এবং এইগুলিকে একটা প্রায় সেখানে
আমরা যদি দেখি এই মানি লন্ডারিং মামলায় সেখানে প্রায় 661 কোটি টাকার মূল স্থাবর সম্পত্তির দখল তারা নিয়ে নিয়েছিল এই ইয়ং ইন্ডিয়া কোম্পানি। সেইগুলিকে ইডি ছানবিন করে মানুষের সামনে তার যে চার্জশিট সেখানে উল্লেখ করা আছে। আপনারা আরো জানবেন যে এই যে 2023 সালের নভেম্বরে এজেএল অর্থাৎ অ্যাসোসিয়েট যে জার্নাল লিমিটেড কোম্পানি 90 কোটি টাকারও বেশি মূল্যের শেয়ার সংযুক্ত করেছিলেন। কিভাবে দেশকে লুট করা যায় সেই তারা রাহুল গান্ধীরা প্রয়াস সবসময় করে আসছে। তো এই ক্ষেত্রে আমরা এই যে কংগ্রেস ইদানিং বলছেন যে আন্দোলন করবে, রাস্তাঘাটে নামবে, তো নামতে পারে, কিন্তু সেখানে ইডি অর্থাৎ এই যে মামলা, এই মামলায় তো এখন জামিনে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী জামিনে তাদেরকে এখন ছাড়া হয়েছে। প্রয়োজনে তারা অপেক্ষা করছেন কবে ওনারা সেখানে প্রবেশ করবেন এবং পার্মানেন্টলি তাদের সেখানে যাওয়ার রাস্তা তৈরি হয়েছে। আমি আজকের আপনাদের সামনে এই তুলে ধরার মূল উদ্দেশ্য হলো এই মামলা, এই যে ন্যাশনাল হেরাল্ড মামলায় প্রায় 2000 কোটি টাকা মূল্যের সম্পদ দখল করেছেন, যেটা আপনাদের প্রথমেই বলেছি যে 661 কোটি টাকার উপর লেনদেন এবং আর্থিক অনুযোগ এবং সব মিলিয়ে প্রায় 2000 কোটি টাকার মতো এই আর্থিক লেনদেন এবং তারা সম্পত্তি লুণ্ঠন করে দেশকে বিপদে পরিচালিত করার যে প্রয়াস করছেন। তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সমস্ত জায়গায় এবং সমস্ত জনগণকে এই কংগ্রেসীদের যে মনোভাব, যারা দেশের জন্য কথা বলেন, সংবিধানের বড় বড় কথা বলেন, বাবা সাহেব আম্বেদকরের কথা বলেন, তারা কিভাবে সংবিধানকে অবলুপ্তি করে এবং তারা এই দেশের আইনকে ফাঁক ফুকুর করে, তারা কিভাবে মানুষকে লুণ্ঠন করা যায়, মানুষের অর্থ লুণ্ঠন করা যায়, দুর্নীতির সঙ্গে কিভাবে যুক্ত হওয়া যায় তার প্রয়াস করেছে। তার জন্য ভারতীয় জনতা পার্টি তার তীব্র ধিক্কার জানায় এবং নিন্দা জানায় আপনাদের মাধ্যমে। জন্য সেইগুলি তখন নির্মাণ করা হয়েছিল। এবং বিশেষত আমরা যদি দেখি যে এজেএল অর্থাৎ আমাদের অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেডের যে প্রায় সেখানে ব্যক্তিগত একটা অবাণিজ্যিক সংস্থা এবং অবাণিজ্যিক কোম্পানি হিসাবে প্রতিষ্ঠা হয়েছিল। সেখানে তার শেয়ার হোল্ডার প্রায় 5000 স্বাধীনতা সংগ্রামী এর সঙ্গে জড়িত ছিল। 1956 সালে এই যে এজেএল মানে অবাণিজ্যিক সংস্থা প্রতিষ্ঠান রূপে সেটা সেখানে মানে নির্মাণ করা হয়। 2008 সালের মধ্যে 90 কোটি টাকারও বেশি ঋণ জমা করেছিল এই এজেএল সংস্থা। এবং এই যে নমস্কার, কে বলছেন? হেরাল্ড ন্যাশনাল হেরাল্ড বলছি। হ্যাঁ বলুন। আজ আপনারা যে অনুষ্ঠানটা করছেন যে কংগ্রেস রাস্তায় নেমে প্রতিবাদ করলো ন্যাশনাল হেরাল্ড নিয়ে, এর আগে আপনারা একটা বক্তব্য দেখাচ্ছিলেন রাজ্য বিজেপির বর্তমান সভাপতি বা যিনি রাজ্যসভার সাংসদ, উনি বলছিলেন যে কংগ্রেস নাকি দুর্নীতির সঙ্গে জড়িত এবং গান্ধী পরিবার কিভাবে ভারতবর্ষের মানুষকে বিভিন্ন আইনের মাধ্যমে বানিয়ে কোটি কোটি টাকা নাকি লুট করেছে। তো ওনার সম্পর্কে অনেক কিছু বলতে পারি বা বলার ইচ্ছা। আপনারা যেহেতু ওনার বক্তব্যটা দেখিয়েছেন, ওনার অর্থনৈতিক ভাবে উনি শক্তিশালী হয়েছেন, উনি বিগত দিনে কোথায় ছিলেন, ওনার অর্থনৈতিক মানে কি পরিচয় ছিল, ওনার কি পরিস্থিতি ছিল, এটা কিন্তু ওনার পাশের বাড়ির লোকটাও জানে, আর আগরতলা শহরের মানুষও জানেন। যিনি একসময় আগরতলা কংগ্রেস ভবনের যিনি ইলেকট্রিক লাইন ঠিক করতেন, তিনি আজকে রাজ্যসভার সাংসদ। যাই হোক, এটা ওনার ভারতবর্ষের সংবিধানের সে নেই কে কি জায়গায় যাবেন। তো আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষকে জানাতে চাই, এই যে ন্যাশনাল হেরাল্ড কেন বাধার সম্মুখীন হচ্ছে, এই ন্যাশনাল হেরাল্ডের যে সম্পত্তিগুলো কেন বাজেয়াপ্ত করা হয়েছে। 1938 সালে 9 সেপ্টেম্বর তৎকালীন সময় ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের এই মনোভাব, তাদের যে বক্তব্য ছিল ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামকে কেন্দ্র করে, যেটা ব্রিটিশ বিরোধী আন্দোলনটা যে ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তখন এই ন্যাশনাল হেরাল্ড নামে পত্রিকাটা প্রকাশিত হয়েছিল লখনৌতে।
মূলত এটা উদ্যোগ নিয়ে যিনি প্রকাশিত করেছিলেন তিনি দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু, ওনার উদ্যোগে। এবং এই ন্যাশনাল হেরাল্ড পত্রিকাটা তৎকালীন সময় ভারতবর্ষের 5,000 যারা স্বাধীনতা সংগ্রামী তারা এই পত্রিকার শেয়ার হোল্ডার ছিলেন। তারা যখন যেই মুভমেন্ট করতেন, তারা যখন ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনে যে লড়াই বা যে বক্তব্য দিতেন, এই পত্রিকার মাধ্যমে ভারতবর্ষের মানুষকে সচেতন করার একটা রাস্তা ছিল। আমরা দেখেছিলাম ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনের সময় 1942 সালে এই ব্রিটিশ এই পত্রিকাটা বন্ধ করে দেয়। কারণ ব্রিটিশের বিরুদ্ধে যে আন্দোলন, মানুষকে সচেতন করার জন্য এই পত্রিকার মাধ্যমটা ছিল, এটাকে বন্ধ করে দেওয়া হয়। 3 বছর বন্ধ ছিল। 1945 সালে কংগ্রেসের প্রবল আন্দোলনের ফলে এই ব্রিটিশ বাধ্য হয় সেই পত্রিকাটা পুনরায় চালু হওয়ার জন্য। স্বাধীনতার পর থেকে শুরু হয়ে 2008 সালে এটার শেয়ার হোল্ডার ছিল না বলেই এই পত্রিকাটা বন্ধ হয়ে যায়। 2010 সালে যখন গোটা দেশের বিভিন্ন খোঁজি মিডিয়া আদানি আম্বানির শেয়ার হোল্ডারের মাধ্যমে কংগ্রেসের বিরুদ্ধে একটা অপপ্রচার চলছিল দেশের মধ্যে, কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা খবর প্রকাশ করা হচ্ছিল, তখন ইয়াং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড নামে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী তার 76% এই শেয়ার হোল্ডারের মাধ্যমে এই ন্যাশনাল হেরাল্ড 90 কোটি টাকা একটা ঋণের মাধ্যমে এই পত্রিকায় পুনরায় প্রকাশিত হয়। 2014 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসে বিজেপি, এবং এই পত্রিকা আমরা দেখি যখন গোটা দেশের মিডিয়া নরেন্দ্র মোদী বা বিজেপির দালালি শুরু করলো, এই বর্তমান বিজেপির যে শাসনে দেশের বেকারত্ব কোথায় দাঁড়িয়ে আছে, দ্রব্যমূল্য কোথায় দাঁড়িয়ে আছে, অর্থনৈতিকভাবে দেশের পরিস্থিতি কি, দেশের শ্রমিকদের অবস্থা কি, কৃষকদের অবস্থা কি, দেশের মানুষ কি চাইছেন, এগুলো দেশের মিডিয়াতে প্রকাশিত হয় না। আবার এই ন্যাশনাল হেরাল্ড দেশের মানুষকে সচেতন করার জন্য এই পত্রিকা আবার ভূমিকা নিচ্ছিল। যখন নরেন্দ্র মোদী বুঝতে পারলো যে এই পত্রিকা মানুষকে সচেতন করছে, আবার একটা নতুন ষড়যন্ত্র করে সেখানে এটাকে বন্ধ করে দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর কথাটা আপনাদের কাছ থেকে সময় নেব, মানুষকে এই বিষয়ে জানতে হবে। যখন এই ইডিকে ব্যবহার করে, একটা স্বাধীন সংস্থাকে ব্যবহার করে, রাজনৈতিক এবং দেশের সরকার আর প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর বিরুদ্ধে কিভাবে মানুষকে বোকা বানানো যায়, মিথ্যা অপপ্রচার করা, এটার একটা গভীর ষড়যন্ত্র। আজকে এই বিজেপি যে গান্ধী পরিবারের প্রতি আঙ্গুল তুলছেন, যে গান্ধী পরিবারের বিরুদ্ধে বলছেন তারা দুর্নীতির সঙ্গে, কোন গান্ধী পরিবার? যে গান্ধী পরিবার ভারতবর্ষের স্বাধীনতার সময় মতিলাল নেহেরুর টাকায় জাতীয় কংগ্রেস চলছিল, যেই মতিলাল নেহেরুর টাকা দিয়ে এই দেশের স্বাধীনতার আন্দোলনের অধিকাংশ টাকা দেওয়া হয়েছিল। দেশের স্বাধীনতার পর এই গান্ধী পরিবার তার 190 কোটি টাকা তৎকালীন সময় সম্পত্তি ভারত সরকারকে দান করেছিলেন। আজ রাহুল গান্ধীর, সোনিয়া গান্ধীর একটা নিজের থাকার বাড়ি নেই। যে গান্ধী পরিবার দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, জেল খেটেছেন, স্বাধীনতার পর 2 জন গান্ধী আত্মবলিদান দিয়েছেন, আজকে সেই গান্ধী পরিবারকে রাজনৈতিকভাবে নরেন্দ্র মোদী প্রতিহিংসামূলক রাজনীতির ফায়দা নেওয়ার জন্য তালিমালিপ্ত করছেন। এটা ন্যাশনাল হেরাল্ড মানে যে সংস্থাটা রয়েছে, এই সংস্থাটা অবাণিজ্যিক সংস্থা হওয়াতে বিভিন্ন প্রদেশে, ভোপাল, পাটনা, মহারাষ্ট্র, বিভিন্ন জায়গাতে যে সরকারি সম্পত্তি তাদেরকে দেওয়া হয়েছিল। তাদেরকে কেন দেওয়া হয়েছিল? যেহেতু অবাণিজ্যিক সংস্থা, তাদেরকে বিভিন্ন ডেভেলপমেন্টের জন্য এই জমিগুলি তাদেরকে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে দেখা যায় যে 2010 সালে যখন এই সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা উদ্ভব হয়, তখন আমরা দেখেছি যে কংগ্রেস পার্টি ইয়ং ইন্ডিয়া লিমিটেড নামে একটা কোম্পানি ফর্ম করে। আপনারা বুঝতে পেরেছেন তো যে এই রাহুল গান্ধী এবং ওনার মা সোনিয়া গান্ধী তারা মিলে ইয়ং ইন্ডিয়া নামে একটা কোম্পানি ফর্ম করে। কিভাবে মানুষকে প্রতারণা করা যায় তার একটা নিদর্শন। এবং এই ইয়ং ইন্ডিয়ান নামে এই যে আমাদের ন্যাশনাল হেরাল্ড যেটা রয়েছে সংস্থা, তার থেকে ঋণ নেওয়া হয়েছে
উইদাউট কোনো রকম রিজলিউশন ছাড়া, কোনো রকম পারমিশন ছাড়া। এবং এই সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী মিলে 38% অর্থাৎ 76% শেয়ার হোল্ডার এই ইয়ং ইন্ডিয়া কোম্পানির যে ফরমেশন করা হয়েছে তার 76% যে হোল্ডার সেটা হলো রাহুল গান্ধী এবং তার মা সোনিয়া গান্ধী। বাকি 24% শেয়ার সেই সময়কার কংগ্রেসের নেতা মতিলাল ভোরা এবং অস্কার ফার্নান্ডেজ দুইজনে এখন নেই, কিন্তু তারাও 24%, অর্থাৎ রাহুল গান্ধী সোনিয়া গান্ধী 36% এবং আমাদের মানে তখনকার কংগ্রেসের নেতা মতিলাল ভোরা ও জর্জ ফার্নান্ডেজ দুইজনের 24%। অর্থাৎ কিভাবে এই দেশকে বিপথে পরিচালিত করা যায় তার প্রয়াস ওই ইয়ং ইন্ডিয়া কোম্পানি নামে সেটা ওনারা ফরমেশন করেন। এবং ওই যে ন্যাশনাল হেরাল্ড যে সংস্থাটা রয়েছে তার যে অধিকৃত জমি এবং তার যে ব্যাংক থেকে যে ফান্ড, সেই ফান্ডগুলি ইয়ং ইন্ডিয়া নামে ট্রান্সফার করে এই টাকাগুলি আত্মসাৎ করেছেন সেই সময়কার কংগ্রেসি নেতারা। গত 11ই এপ্রিল দেখুন, গত 11ই এপ্রিল 2025-এ এই হেরাল্ড হাউসের আমাদের মানে দিল্লিতে বাহাদুর শাহ জাফর মার্গ, বান্দ্রা পূর্ব যে মুম্বাই এবং বিশ্বেশ্বর থানে রোড, লখনৌতে অবস্থিত বিল্ডিংগুলি ইডি একসঙ্গে নোটিশ আটকানো হয়। এবং এখন পর্যন্ত এই রাহুল গান্ধী, এই সোনিয়া গান্ধী তাদেরকে বার কয়েক ইডি জিজ্ঞাসাবাদ করেছে। আমি সেই তথ্য আপনাদের কাছে তুলে ধরছি যে আজকে 2022 সালের জুনে রাহুল গান্ধীকে ন্যাশনাল হেরাল্ড মামলায় 4 দিনের বেশি 50 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। 21 জুলাই 2022 এই মামলায় সোনিয়া গান্ধীকে 3 দিনের বেশি 12 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। অর্থাৎ এই যে তারা জিজ্ঞাসাবাদ, ইডি যে জিজ্ঞাসাবাদ করেছে তার জন্য ইডি 3রা আগস্ট দিল্লি এবং কলকাতা, ভোপাল, পাটনা সমস্ত জায়গায় ইডি একযোগে এই যে সম্পত্তিগুলি রয়েছে তা সেখানকার ইডি দপ্তর সেইগুলি মানে বিশ্লেষণ করেন সেখানে এবং খোঁজ খবর নেন। অর্থাৎ এই যে দেশের মানুষের যে জমাকৃত, দেখুন স্বাধীন জাতীয় কংগ্রেস সারা দেশ জুড়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর গভীর ষড়যন্ত্রের শিকার হয়ে স্বাধীনতা পূর্ব ভারতবর্ষের একমাত্র যে পত্রিকা সংস্থাটি ন্যাশনাল হেরাল্ড, যা স্বাধীনতার আগে সংগ্রামীদের তাদের বক্তব্য তুলে ধরে ইংরেজের বিরুদ্ধে, ব্রিটিশের বিরুদ্ধে যার লেখনী সমগ্র দেশবাসীকে উজ্জীবিত করেছে, সেই ন্যাশনাল হেরাল্ড কাগজকে আবারও স্বাধীনতার পর আরেকবার দেশের অপশাসক দ্বারা সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী শক্তি এই বিজেপি দল এবং তার সরকার আঘাত করার জন্য যে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে এই ন্যাশনাল হেরাল্ড পত্রিকা অফিসে ছাপামারি করেছে এবং সেখানে এই দপ্তর যেটা বাজেয়াপ্ত করে এই ন্যাশনাল হেরাল্ড পত্রিকার যারা শুভাকাঙ্ক্ষী, যারা এই রাজ্যের সহ দেশের ঐতিহ্যী, যাদের মনে একটা বড় আঘাত তৈরি করেছে, আজকে সংঘাতে নেমে আমরা বাধ্য হয়েছি জাতীয় কংগ্রেস দলের ত্রিপুরা শাখার পক্ষ থেকে এক তীব্র প্রতিবাদ জানাতে, এই ধরনের অনৈতিক কাজের নিন্দা জানিয়ে আমরা আজকে এখানে বিক্ষোভে সামিল হয়েছি। ভারতবর্ষের স্বাধীন সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট থেকে শুরু করে সিবিআই, ইনকাম ট্যাক্স এবং বিভিন্ন
স্বাধীন সংস্থাগুলিকে বর্তমান দেশের সরকার তারা অপব্যবহারই শুধু করেনি, তারা ভারতবর্ষের জননায়ক, ভারতবর্ষের আপামর জনগণের ত্যাগের যিনি নেত্রী সোনিয়া গান্ধীজি, ভারতবর্ষের বিরোধী সাংসদের যিনি নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে চার্জশিট প্রদান করে এই ইডির অপব্যবহারের মাধ্যমে যারা মানুষের প্রতিবাদকে, ভারতবর্ষের মানুষের মূল সমস্যার থেকে দৃষ্টি ঘোরাতে এই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আজকে সারা দেশব্যাপী জাতীয় কংগ্রেস দল তার প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন কর্মসূচির মাধ্যমে আমরা জানান দিতে চাইছি যে আমরা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটে এই অপব্যবহার আমরা মেনে নেব না। আগামী দিন আরো আন্দোলনকে দীর্ঘায়িত করতে হবে। সেপ্টেম্বর জওহরলাল নেহরুজি, পণ্ডিত জওহরলাল নেহরুজির নেতৃত্বে রফিক আহমেদ কিদওয়াই, আমাদের উত্তরপ্রদেশের কংগ্রেস নেতা ওয়াইবি ট্যান্ডন থেকে শুরু করে সমস্ত স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বরা, প্রায় 5,000-এর অধিক নেতৃত্বরা সেদিন তারা একটা অ্যাসোসিয়েটেড জার্নাল লিমিটেড নামে ট্রাস্ট প্রতিষ্ঠা করে তাদের প্রদত্ত অর্থদানে এই পত্রিকা দেশবাসীর জন্য সেদিন সম্প্রচারিত হয়েছে এবং এই পত্রিকার মাধ্যমে দেশের মানুষ স্বাধীনতা আন্দোলনে যেমন উজ্জীবিত হয়েছে এবং এই ইংরেজদের বিভিন্ন অপশাসনের বিরুদ্ধে এই কাগজ। হ্যালো, নমস্কার দাদা। দেখুন, বিজেপি এই কথাটা বললেন একদম সত্যি কথাই বলছেন, কোনো ভুল নেই। তার মধ্যে দেখুন আরো অনেক কিছু তারা তো 10% করতে পারছে না, কারণ আমরা দেখে শাসনের বিরুদ্ধে এই কাগজ কথা বলেছে বলেই ইংরেজ শাসকরা সেদিন এই কাগজটিকে বন্ধ করে দেওয়ার জন্য তারা প্রচেষ্টা নিয়ে তাকে সাময়িক বন্ধ করেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে এই কংগ্রেস নেতৃত্বের আন্দোলনের ফলশ্রুতিতে ন্যাশনাল হেরাল্ড কাগজ ঐতিহ্যপূর্ণ ধারাবাহিকতা বজায় রেখে আজও এই কাগজ দেশের জন্য তারা কথা বলছে। ভারতবর্ষের গদি মিডিয়ার একটা বড় অংশ যখন এই দেশের অপশাসক নরেন্দ্র মোদীর শাসন ব্যবস্থায় তারা যখন সেখানে অবনত হয়ে গেছে, তারা যখন সরকারের বিরুদ্ধে সত্য তথ্য প্রকাশ করে না, বিরোধীদের তাদের যে বক্তব্য, এই বক্তব্য যখন উঠে আসে না, যারা দেশের জাতির জনক গান্ধীজিকে ভুলতে বসেছে, গান্ধীজির জায়গায় নতুন গান্ধী আন্না হাজারেকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করছে, তখন এই ন্যাশনাল হেরাল্ড দেশের ঐতিহ্য, দেশের সংস্কৃতি, দেশের ধারাবাহিকতা, দেশের স্বাধীনতা সংগ্রামীদের তাদেরকে জনগণের মধ্যে তুলে ধরার জন্য প্রয়াস নিয়েছে। আর বিরোধী দলের জাতীয় কংগ্রেস দলের মুখপত্র রূপে যখন সেখানে তারা প্রকাশ করতে শুরু করেছে, তখন দেখা গেল ভারত। নমস্কার। হ্যাঁ বলুন। বিষয়টা মামলা নিয়েছিলাম সংখ্যার লম্বা করতেছে মোদী একটা পলিটিক্স তারা নির্বাচন করতে না হবে তাদের বিরুদ্ধে সবসময় সাপোর্ট করা হতেছে আইন, এই আইনে বিভিন্ন দেশের মধ্যে আসলে এই যে পত্রিকা, এটা ভারতের স্বাধীনতা দিয়ে সংক্রান্ত পত্রিকা, যেটা আমরা দেখি। আর সামনের প্রশাসনে তার শুধু ঐক্যবোধের কথা ছিল না, তাদের মধ্যে পত্রিকা, বই, খাতা, কলম, আমাদের যে পরীক্ষা সংগ্রামী, এই যে আমাদের সমস্যা আনতে সাহায্য করছে। আর তারা তো তারা ধরনের কোন ভূমিকা থাকছে না আর মূল্যবোধ ব্যবস্থা
আক্রমণ করছে, ক্রিমিনাল মাইন্ডেড, তারা চিন্তাধারা একদম বাজে, ক্রিমিনালীয়। এই যে নতুন নতুন এলাকা দেওয়া যায় ভূগোলে, এই যে উপলব্ধ করতেছে না, আর রাজার পাশ সব এলাকা যায়, এই ডিস্ট্রিক্ট কাণ্ড দেওয়া, যদি পারেন একটা কিনিয়া যাদের তারাপুর, জগৎপুর, তারপর বিজয়নগর ক্লাইন্ট খেলে দেওয়া থেকে মানুষকে কোন প্রতিবাদ নেই। এলো রাজ্য দেশ মানুষ কত বুঝে মোদী সরকার, এই বিজেপি সরকার, প্রত্যেকটা নেতা তখন দেখা গেল ভারতবর্ষের মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য, ভারতবর্ষের মানুষের যে প্রকৃত বাস্তবতা যেটার সম্মুখীন মানুষ হচ্ছে, যে সত্য তথ্য প্রকাশ করার জন্য ন্যাশনাল হেরাল্ড নির্ভীকতার সঙ্গে সেখানে সংবাদ পরিবেশনা করছে, সেই দপ্তরটাকে কিভাবে বন্ধ করে দেওয়া যায়। এবং তার সঙ্গে যুক্ত করা হয়েছে, প্রথম তারা ইডিকে দিয়ে ছাপামারি করেছে, তার অর্থনৈতিক প্রকৃত তথ্য খুঁজে বের করে যখন দেখেছে এর মধ্যে থেকে কিছুই পাওয়া যাচ্ছে না, তখন ক্রিমিনাল স্যুট করে এই পত্রিকার বিরুদ্ধে আমাদের জাতীয় নেতৃত্ব সোনিয়া গান্ধীজি, রাহুল গান্ধীজি সহ আরো কংগ্রেস দলের নেতৃত্বকে কিভাবে তারা ষড়যন্ত্রে ফাঁসানো যায় তার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে। আজকে সারা দেশের বিভিন্ন আদালতে এই রাহুল গান্ধীজিকে, যিনি ওয়াকফ বিল নিয়ে কথা বলেছেন, ওয়াকফ আইনকে বলবৎ করতে না দেওয়ার জন্য সংসদে বিরোধী ভূমিকা পালন করেছেন, সংসদের বাইরে যখন এই ওয়াকফ বিল নিয়ে আন্দোলন সংগঠিত হচ্ছে সেই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করছেন। মুসলিম জনসংখ্যার যারা মানুষ তারা যখন এই আন্দোলনে তীব্র প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন সংগঠিত করছে, রাহুল গান্ধী তাদের পাশে থেকে এই বিল প্রত্যাহারের জন্য উনি সমর্থন জুগিয়ে চলেছেন। জাতীয় ये था संक्षिप्त रूप के ये जो मामला चल रहा है आजकल टीवी में, पिछले 2 दिन से टीवी में आप लोग देख रहे हो, ये सरासर एक झूठ, उनका इमेज को खराब करने का, तार्निश करने के लिए, उनको छवि को आम जनता के बीच ये जो नेशनल टीवी चैनल के द्वारा, अखबार के द्वारा इनको छवि खराब करने का कोशिश है, क्योंकि सामने चुनाव है, असल मुद्दे से ध्यान को हटाना है, आम जनता का गुमराह करना है। यहां पे सीआरपीएफ जवान भाई से मैं पूछना चाहता हूं, क्या देश के नागरिक होने के नाते मैं ये सवाल नहीं रख सकता कि कश्मीर में जो बमबारी करके करीबन 42 जन का हत्या की थी, उनका रिपोर्ट आज तक आपके पास है, देशवासी के पास है? किसने किया, कैसे किया, कमियां किसमें थी? ये जो तबका जम्मू एंड कश्मीर का जो गवर्नर था, नाम में अभी याद था, सतपाल मलिक के खुद बोला है कि भारी चूक हुआ है, इनको इलेक्शन में फायदा लेना था, देश के जनता को इनको शहीद के ऊपर वोट लेना चाहते थे, इसलिए नरेंद्र मोदी जी ने ये शहीद परिवार को सामने रखते हुए वोट भी मांगा था। यही तो देश चल रहा है, ऐसे ही तो देश चल रहा है। हम तोड़ सकते थे आज ये बैरिकेड, लेकिन मेरे को पता है अगर हम बैरिकेड तोड़ के शांतिपूर्ण रूप से वहां पे गेट पे जाए और ये कार्यक्रम वहां पे करें, तो ये हिटलरी राज, ये जो ऑफिसर यहां पे है, एडिशनल एसपी हो, ऑफिसर ओसी हो, जितने भी है, सब पर भारी पड़ता। हम लोग समझते हैं आपका दर्द, लेकिन सवाल है कब तक इस दबाव के आप लोग रहोगे? कब तक? देश का कुछ भला नहीं हो पा रहा है, देश का किसान आज मर रहे हैं, 700 किसान क्यों ज्यादा मर चुके हैं, इनको आतंकवादी घोषणा करते हैं ये बीजेपी सरकार। सैनिक, पुलिस
किसी जनता, किसी पे श्रमिक, किसी पे ध्यान नहीं है। अनएम्प्लॉयमेंट, अब दवाई, अभी फिलहाल प्राय करीबन 800 के आसपास दवाई का इतना महंगाई हो चुका है, आम जनता खरीदने में, लाइफ सेविंग ड्रग्स है ये सब मुद्दे पे चर्चा ना हो, इसको सुनिश्चित करने के लिए, मुद्दे को भटकाने के लिए, जनता को गुमराह करने के लिए राहुल जी सोनिया जी के ऊपर कीचड़ फेंकने के लिए ये सब एक षड्यंत्र में रचित हुआ। तो आज मैं ईडी को धमकाने नहीं आया हूं, ना ही तोड़फोड़ करने आया हूं। मैं सिर्फ ये बात इनको साफ तौर पे समझ ले, बड़ी से बड़ी जुलूमबाज सरकार का पतन हुआ है। फैसिस्ट सरकार ज्यादा दिन तक टिकता नहीं है, लेकिन एक चीज मोदी सरकार ने हमको बहुत कुछ सिखा के जा रहा है। आने वाले दिन जो सीख हमने मोदी सरकार से, चाहे वो राज्य सरकार से हो, केंद्र सरकार से हो, जो सीख हमको प्राप्त हुआ है, आप लोग भी तैयार रहना। जो पिंजरे में के तोते बंद हुए हैं ना, जो कठपुतली की तरह आप लोग का भूमिका है, इसको ध्यान में रखना भूलना नहीं। और हम लोग हर रोज का एक डायरी हम लोग मेंटेन कर रहे हैं, सर्वभारतीय स्तर से बूथ लेवल तक, जिसपे हर एक कोई कार्रवाई का हम लिख रहे हैं ताकि हम भूल ना जाए। आने वाले दिन ऐसा नहीं चलेगा। जो शिक्षा हमने भारतीय जनता पार्टी और इनके सरकार से ली, उसका भी प्रयोग ठीक तरह से और कई गुना ज्यादा हम भी प्रयोग करने वाले हैं। ये बात जरा ध्यान में रखिएगा। मैं बहुत बहुत शुक्रगुजार हूं प्रदेश कांग्रेस कमेटी का और जितना भी कार्यकर्ता यहां पे आए। हमें पूरा भरोसा है, लॉ पे हमारा पूरा भरोसा है। हम लॉ अबाइडिंग पार्टी का कार्यकर्ता, हर एक कार्यकर्ता लॉ अबाइडिंग है। कोर्ट पे मामला तो हम लड़ेंगे और मामले का क्या होगा नतीजा वो भी हम लोगों को पता है, लेकिन ये मामला खींचता रहेगा, जानबूझ के बीजेपी लोग खींचता रहेगा ताकि बिहार का चुनाव हो, केरल का चुनाव हो, यही मुद्दा सामने आके जनता का गुमराह किया जाए। तो ऐसा दिन जनता को बेवकूफ कुछ समय के लिए ठीक है, हर एक समय के लिए, हमेशा के लिए हर कोई किसी को बेवकूफ बनाने का जो आपका जो सपना है वो कभी पूरा नहीं होगा। आने वाले दिन में जनता, भारतीय जनता आपको सही सबक सिखाएंगे, ये हमें पूरा विश्वास है। लास्ट बट नॉट द लीस्ट, आई वुड लाइक टू थैंक ईच वन ऑफ यू, especially all the officers who have congregated here. Had this not been there also, we would have gone there and we would not have disturbed the process. ये हमारा हक है, ईडी तक आवाज पहुंचने का हमारा हक है। शायद ये आवाज सही मायने में वहां पे उन तक नहीं पहुंचा, लेकिन ये सब बैरिकेड खड़ा करके ना आप परिस्थिति को थोड़ा सा और टेम्पलेट कर देते हो। मैं गुजारिश रहेंगे आपसे, आने वाले दिन में ये सब मत बैरिकेड मत करें। वी आर कांग्रेस पार्टी इज अ लॉ अबाइडिंग पार्टी। हम अपना बीजेपी के माफिक नहीं है कि पुलिस को पीटता है, पुलिस के सामने आम जनता को मारता है, आग लगाता है और बोलता है जय श्री राम, भगवान का अपमान है। हम उस टाइप का नहीं है। हम संविधान पे भरोसा है, हम देश के संविधान पे भरोसा है और देश का संविधान ये कहते हैं, we the people of India having solemn resolve to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens क्या क्या justice, न्याय, क्या क्या justice, liberty। एसोसिएट जर्नल लिमिटेड मतलब जो नेशनल हेराल्ड चलाते हैं वो क्या है? एसोसिएट जर्नल लिमिटेड एक अखबार निकालती है, नाम है नेशनल हेराल्ड। इसकी स्थापना नेहरू जी, रफी अहमद किदवाई जी और पुरुषोत्तम
दास टंडन जी जैसे लोग ने की। नेशनल हेराल्ड स्वतंत्रता संग्राम की आवाज थी। जब अधिकांश अखबार अंग्रेजों की बातें छपते थे, नेशनल हेराल्ड के ब्रिटिश हुकूमत ने बैन भी किया था। एजीएल मतलब एसोसिएट जर्नल लिमिटेड पर बहुत कर्ज चढ़ गया, इसलिए कांग्रेस पार्टी ने 2002 से 11 के बीच 100 बैंक ट्रांजैक्शन चेक के माध्यम से उसे 90 करोड़ का लोन दिया। ये लोन वीआरएस, ग्रेचुइटी, प्रोविडेंट फंड, टैक्स, बिजली बिल अदा करने के काम आया। अब जिसके पर आरोप ये यंग इंडिया कंपनी क्यों बनी, जिसका शेयर होल्डर सोनिया जी, राहुल जी वगैरह जुड़े हैं, एजीएल के ऊपर ऋण इतना था कि ऑपरेशन रुक गए थे, इसलिए एजीएल के ऋण डेट को इक्विटी में, यह पे समझिएगा, ये जो ऋण नेशनल हेराल्ड का था उसको इक्विटी में बदल करके एक नई कंपनी यंग इंडिया में ट्रांसफर कर दिया गया। ये आम बात है। सरकार ने खुद, ये बीजेपी सरकार ने खुद एनसीएलटी में तमाम कंपनियों की डेट को इक्विटी में बदल दिया। ये जो यंग इंडिया, ये प्रॉफिट का कोई कंपनी नहीं है। ये पुराना सेक्शन 25 नया सेक्शन 8 के माध्यम से गठित किया गया है। यंग इंडिया सेक्शन 25 दैट इज नॉट फॉर प्रॉफिट कंपनी। আপনারা শুনলেন সেখানে ন্যাশনাল হেরাল্ড মামলা ইস্যুতে কংগ্রেস নেতাদের যেমন তাদের বক্তব্য রয়েছে, ঠিক তার পাশাপাশি বিজেপি নেতাদের বক্তব্য রয়েছে। যে বক্তব্যকে কংগ্রেস নেতৃত্ব জোরালো করার চেষ্টা করছেন যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই মামলা এবং তার প্রেক্ষিত তারা উল্লেখ করেছেন। তার পাশাপাশি বিজেপির এই ইস্যুকে রাজনৈতিকভাবে তুলে ধরে কংগ্রেসের বক্তব্যকে পাল্টা চ্যালেঞ্জ করে দিয়েছেন। সেদিক থেকে প্রদেশ সভাপতির বক্তব্য শুধু নয়, কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব সেই ইস্যুতে যেমন সরব, ঠিক তেমনি বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব পাল্টা জবাব দিতেও প্রস্তুত। প্রদেশ সভাপতি সহ রাজ্যের একাধিক জায়গা থেকে সেই বিষয়গুলো উঠে এসছে। সামগ্রিকভাবে গোটা দেশে যেমন এই বিষয়গুলো নিয়ে চর্চা হচ্ছে, বক্তব্য রাখছে নেতৃত্ব, রাজ্যের প্রেক্ষাপটেও সেই বক্তব্য রাখা হচ্ছে। বলা ভালো, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে কংগ্রেস সিপিএম এই ইস্যুতে ময়দানমুখী। আপনারা দেখতে থাকুন PB24। এ পর্যন্তই, নমস্কার, শুভরাত্রি।